নমস্কার। আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। সকলে ভালো আছো তো? আজ ক্লাস 9-এর টেক্সট বুক সাহিত্য সঞ্চয়নের আকাশের 7টি তারা, জীবনানন্দ দাশের আকাশের 7টি তারা কবিতাটা আমি বোঝাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো শুরু করি। আকাশের 7টি তারা। জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু কথা এক্ষেত্রে আমাদের বলতেই হবে। জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছিলেন 1899 সালে। পারিবারিক পরিমণ্ডল ছিল কবিতার। ওনার মা কুসুম কুমারী দেবী কবিতা লিখতেন। তোমরা শুনে থাকবে হয়তো এই কবিতার লাইনটা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা ওনার মায়ের লেখা কবিতা। তো সেই পরিমণ্ডলে বড় হয়ে ওঠা কবি তার জীবনে বহু সময় বিভিন্ন কবিতা লিখেছেন, যদিও জীবদ্দশায় তার কবিতা সেভাবে সমাদৃত হয়নি যতটা মারা যাওয়ার পর পাঠক মহল তার কবিতাকে গ্রহণ করেছে। ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? আকাশ 7টি তারার তিমির, বেলা অবেলা, কালবেলা, বনলতা সেন, রূপসী বাংলা, ঝরা পালক, মহাপৃথিবী ইত্যাদি ইত্যাদি। অনেক কবিতা উনি লিখেছেন। আমাদের পাঠ্য কবিতা আকাশের 7টি তারা নেওয়া হয়েছে তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে, যেটা প্রকাশিত হয়েছিল ওনার মৃত্যুর পরে। রূপসী বাংলা কাব্যগ্রন্থ মৃত্যুর পর প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলতেন। কী কারণে বলতেন? ওনার কবিতা যদি তোমরা পড়ো, মানে আজকে যখন পড়াবো তখনও দেখতে পাবে, কবিতার মাধ্যমে একটা সুন্দর রঙের বর্ণনা উনি পাঠকের চোখের সামনে তুলে ধরতেন, যেটা একমাত্র ছবির মাধ্যমেই তুলে ধরা যায়। সেই কাজটা উনি কবিতার মাধ্যমে করে গেছেন। সুন্দর একটা রঙের বর্ণনা, সুন্দর একটা চিত্র চোখের সামনে ভেসে ওঠে, যেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলেছেন। এবার কবিতাটা আমি লাইন ধরে বোঝাবো, একটু মনোযোগের সহিত বুঝো। কবি বাংলাকে ভালোবাসতেন, বাংলার প্রকৃতিকে ভালোবাসতেন। তাই জন্যই উনি লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই বাংলা প্রকৃতির প্রতি একটা অমোঘ টান আর ভালোবাসা ছিল কবির। সে বাংলা প্রকৃতি বারবার ওনার কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে। আজকের কবিতার নাম শুনেই বুঝতে পারছো, আকাশের 7টি তারা। তারা ফুটে ওঠে সন্ধ্যের সময়। সেই সন্ধ্যাকালীন পল্লী বাংলার একটা চিত্র কবি এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। একটু ধরে ধরে বুঝে নেওয়া যাক। আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। আকাশে যখন 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠছে, কবি সেই সৌন্দর্য কোথায় বসে অনুধাবন করছেন? মাঠে, ঘাসের ওপর। এই সপ্তর্ষি মণ্ডলের ফুটে ওঠা উনি দেখছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। যখন সূর্য একদম অস্ত যাওয়ার সময়কালীন যে আকাশের বর্ণটা হয়, সেটাকে উনি কী রঙের সাথে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘ। কামরাঙা 5 শিরা বিশিষ্ট একটা ফল, তোমরা দেখে থাকবে। কাঁচা কামরাঙা সবুজ রঙের হলেও যখন সেটা পেকে যায় তখন সেটা লালচে হলুদ বর্ণ ধারণ করে, তোমরা দেখে থাকবে। ঠিক যেভাবে সূর্য অস্ত যাওয়ার সময় মেঘের বর্ণ হয়, ঠিক একই রকম কামরাঙার পাকা রূপও একই। তো সেই জন্যই এই প্রসঙ্গ উত্থাপন করেছেন কবি। কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। মৃত মণিয়া অর্থাৎ মুনিয়া পাখি, খুব চঞ্চল, খুব দ্রুততার সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সেই পাখি যখন চঞ্চলতা শেষ হয়ে যায়, যখন যদি পাখিটা মারা যায়, তখন সে কি করবে? ওই গঙ্গাসাগরের ঢেউয়ে নিশ্চল নিস্তব্ধ হয়ে যেভাবে ডুবে যাবে, সেভাবেও প্রকৃতি শান্ত হয়ে তার চঞ্চলতা সবটুকু শেষ করে যেন গঙ্গাসাগরের ঢেউয়ে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধে।
পল্লী বাংলায় সন্ধে নামলে মানুষের কর্মব্যস্ততা কমে যায়। রাখাল গরুর পাল নিয়ে বাড়ি ফিরে আসে, সমস্ত বালক বালিকারা তারাও বাড়িতে প্রবেশ করে, বাড়িতে ঢুকে যায়। সন্ধ্যের সময় কাজকর্ম আর গ্রাম বাংলায় সেইভাবে হয় না, তাই সেই সন্ধ্যাকে কবি কী হিসেবে তুলনা করেছেন? শান্ত, অনুগত। নীল বলা হয়েছে কেন? অন্ধকারের বর্ণ। তোমরা বলতেই পারো যে কালো, কিন্তু অন্ধকারে বেশ কিছুক্ষণ থাকার পর অন্ধকার কিন্তু চোখে সয়ে যায়। অন্ধকারের মধ্যে তুমি সব কিছু পরিষ্কার না হলেও তরলভাবে বুঝতে পারবে বা দেখতে পারবে। সেই বর্ণটা তখন কালো আর থাকে না, সেটা কি বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। তাই কবি বলছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধে। সন্ধ্যের বর্ণ কবিতায় নীল বলে বর্ণনা করেছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আস্তে আস্তে যে অন্ধকার নেমে আসছে তাকে কবি কার সাথে তুলনা করেছেন? কেশবতী কন্যা। এক মাথা চুল রয়েছে এমন একটা কন্যা, সে যখন চুলটা খুলে ফেললে তার পিঠে সে চুলটা ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে প্রকৃতির মাঝে যেন কোনো কেশবতী কন্যা তার চুলটা খুলে ফেলেছে। তার চুলের অন্ধকারে চারপাশ আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। অন্ধকার কবিকেও গ্রাস করেছে, তার চোখ মুখ সব জায়গাকে অন্ধকার গ্রাস করেছে। সেই অন্ধকারকে কবি তুলনা করছেন কেশবতী কন্যার চুলের সাথে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, মানে পৃথিবীর আর কোনো অঞ্চলে এরকমভাবে সন্ধ্যা নামতেই পারে না। কবির এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস। তাই কবি মনে করেন পৃথিবীর আর কোথাও কোনো মানুষ এই কন্যাকে দেখেনি, এই কেশবতী কন্যাকে দেখেনি, এভাবে অন্ধকার নামতে দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। অর্থাৎ যে পল্লী বাংলার টিপিক্যাল যে গাছগুলো সাধারণত পল্লী বাংলায়, গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায়, কি কি গাছ? জাম, হিজল, কাঁঠাল। সেই গাছগুলোকে অন্ধকার গ্রাস করছে, অন্ধকারে ঢাকা পড়ছে। তাই বলছেন সেই গাছগুলো যেন কেশবতী কন্যার চুলের চুমা ঝরে পড়ছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। কবি বলছেন আমার তো জানা নেই এত সুন্দর গন্ধ, এত সুন্দর চুলের বিন্যাস পৃথিবীর আর কোথাও কি আছে, থাকতে পারে? কবির একটা সন্দেহ। কবি বলছেন জানি না, সে কথা আমি বলতে পারবো না। তোমরা একটু লক্ষ্য রাখবে কবিতায় কী কী গাছের নাম, কী কী পাখির নাম উল্লেখ করা হয়েছে। পরের অংশটা: নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, শীত মানে ঠান্ডা, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এরই মাঝে বাংলার প্রাণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্কুলে যদি রূপসী বাংলা কবিতাটা তোমাদের পরীক্ষার সিলেবাসে থাকে তাহলে এই কোয়েশ্চেনটা মান 3-এর জন্য তোমরা পাবে। কিভাবে দেবে কোয়েশ্চেনটা? এরই মাঝে বাংলার প্রাণ, হাইফেন দিয়ে কার মাঝে বাংলার প্রাণের কথা লেখক উল্লেখ করেছেন। প্রত্যেকটা শব্দ, নরম ধানের গন্ধ থেকে শুরু করে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সম্পূর্ণ অংশটা পুরোটাই লিখতে হবে। অবশ্যই গদ্য ভাষায় লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা নাম উল্লেখ করতে হবে। এবার একটু আমি বলে দিই, কবির কাছে নরম ধানের একটা নিজস্ব গন্ধ আছে, কলমি শাকেরও একটা নিজস্ব ঘ্রাণ রয়েছে। আর কিসের কিসের গন্ধ কবি পেয়েছেন? হাঁসের পালকের, স্বরের, পুকুরের জলের, চাঁদা সরপুটি মাছ যে তাদের একটা মৃদু ঘ্রাণ। কিশোরী যখন চাল ধোয়, সেই চাল ধোয়ার পর তার হাতের একটা গন্ধ রয়েছে, যদিও সে হাতটা ভিজে ঠান্ডা, তার একটা মৃদু ঘ্রাণ রয়েছে। কিশোর যখন মুথা ঘাস পায়ে দলে চলে যায়, সেই মুথা ঘাস, মৃদু গন্ধযুক্ত ঘাস, তার থেকে একটা গন্ধ উঠে আসে। আর কোথায় রয়েছে গন্ধ? লাল লাল বট ফলের ব্যথিত গন্ধ। বট ফল যখন মাটিতে পড়ে যায়, পড়া মাত্রই পড়ে ফেটে যায়। কবি যেন মনে করেন যে সে ব্যথা পেয়ে ফেটে গেল, তাই বলছে লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, মানে নীরবে সে তার ব্যথা সহ্য করছে। এইগুলোর মাঝেই কি লুকিয়ে রয়েছে? আমাদের বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এভাবেই আকাশে 7টা তারা যখন ফুটে উঠছে কবি টের পান। কবি তখনও ঘাসে বসে রয়েছেন, পল্লী বাংলাকে
পরখ করছেন, অনুভব করছেন। কবিতাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।